এই মুহূর্তে আবারও একটু যেতে চাই আমাদের বার্তা কক্ষে, সেখানে রয়েছেন আমিন আল রশিদ। আমিন, আপনি তো একদম শুরু থেকেই আসলে পুরো বিষয়টি জানাচ্ছিলেন। নানা আলোচনা সমালোচনা গুঞ্জন পেরিয়ে সবকিছু পেরিয়ে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। রাষ্ট্রপতির পদত্যাগটা আসলে এভাবে পদত্যাগ করাটা ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে? এখানে আপনি দুটি প্রশ্ন করলেন যে রাষ্ট্রপতি আজকে চিঠি দিয়েছেন এবং ভবিষ্যৎ রাজনীতিতে এটা কি বার্তা দেবে। আমি একটু পরিষ্কার করি। চিঠিতে তিনি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। এটা আমাদের আগামী দিনের রাজনীতি বুঝবার জন্য জরুরি হবে। যেমন তিনি চিঠিতে লিখেছেন যে অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের পতন হলো, অন্তর্বর্তী সরকার যে গঠিত হবে, আপনি জানেন যে আমাদের সংবিধানে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক এরকম কোনো বিধান কিন্তু বিদ্যমান সংবিধানে নেই। অর্থাৎ সরকারের যদি পতন হয় অভ্যুত্থানী আন্দোলনে, তারপরে কি হবে এরকম কোনো ডিরেকশন সংবিধানে নাই। তো না থাকার কারণে ওই সময়ে যে একটা ইন্টারিম সরকার প্রয়োজন হবে, সেই সরকারটি কিভাবে গঠিত হবে এটা নিয়ে খুব প্রশ্ন ওঠে। তখন কিন্তু সংবিধানের যে 106 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র যদি এরকম বড় কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে তখন সুপ্রিম কোর্টের মতামত নিতে পারবেন রাষ্ট্রপতি। আজকে যে চিঠিতে তিনি পদত্যাগপত্র দিয়েছেন রাষ্ট্রপতি স্পিকারকে, সেখানে তিনি নিজে লিখেছেন যে ওই সংকটকালে তিনি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন যে এখন কি করণীয়। এতদিন ধরে এক ধরনের ধোঁয়াশা ছিল যে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন কিনা, সেই কাগজটা কোথায়, সুপ্রিম কোর্টের রায়টা কোথায়, এরকম অনেক ধরনের জটিলতা, অনেক কথাবার্তা আমরা ইন্টারিমের আমলে আমরা শুনেছি। আজকে রাষ্ট্রপতির এই চিঠির মধ্য দিয়ে এটা একটা খুব ডকুমেন্ট, আগামী দিনের রাজনীতিতে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। কেননা রাষ্ট্রপতি নিজে সেখানে আজকে লিখেছেন যে তিনি এই পরামর্শ চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। আরেকটি বলেছেন যে ওই যে তখন সাংবিধানিক সংকটের মধ্যে দেশ পড়ে যাচ্ছিল, উনি সেটা ঠেকিয়েছেন। অর্থাৎ যদি আপনারা জানি যে রাষ্ট্রপতি না থাকলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন, কিন্তু অভ্যুত্থানের পর স্পিকারও ছিলেন না। দীর্ঘদিন স্পিকার একদম অন্তরীণ ছিলেন, আত্মগোপনে ছিলেন, ডেপুটি স্পিকার তখন জেলখানায়। তার মানে রাষ্ট্রপতি ওই সময় যে পদত্যাগ করতেন, তাহলে দেশ একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে যেত। ওই সময় রাষ্ট্রপতি আজকে চিঠিতে লিখছেন যে তিনি এই যে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার হাত থেকে দেশকে রক্ষা করেছেন। এবং তিনি লিখেছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতায় ভুগছেন, তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মধ্যে অচেতন হয়ে যান। রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে ওনার ব্যাখ্যা। অর্থাৎ চিঠি পড়লে আমরা বুঝবো যে উনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, কিন্তু আমি একটু আগে আপনাকে বলছিলাম যে এটি শুধুমাত্র শারীরিক অসুস্থতা হিসেবে আমরা এটাকে বিবেচনা করি না, বা রাজনীতি নিয়ে আমরা যারা একটু মোটামুটি খোঁজখবর রাখি আমরা বুঝি যে এখানে আসলে ঘটনাটা অন্য। যে রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান সরকারের বা বিএনপির একটা টানাপোড়েন তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই দূরত্ব বা সেই টানাপোড়েনের পেছনে বলা হচ্ছে লন্ডনের টেলিফোন। উনি সম্প্রতি চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন, সেখানে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যিনি ভারতে অবস্থান করছেন তার সঙ্গে টেলিফোনে উনি কথা বলেছেন, এরকম কথাবার্তা আমরা শুনছি। এবং এই গুঞ্জনটি বা গুজবটি ছড়ানোর পরেই কিন্তু আমরা দেখলাম যে খুব তড়িঘড়ি করেই তিনি পদত্যাগ করলেন। কারণ আমি আগেও বলেছি যে বিএনপি ক্ষমতা আসার পরে এই যে 5 মাসের মধ্যে কিন্তু অনেকগুলো রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগদান করেছেন। ইভেন আমরা দেখেছি যে যিনি রাষ্ট্রপতি কিছুক্ষণ আগ পর্যন্ত ছিলেন, জনাব শাহাবুদ্দিন, উনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, উনি জয় বাংলা স্লোগান দিয়ে অভ্যস্ত। এই ভদ্রলোক কিন্তু বিএনপির রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। সংসদে তিনি যে বক্তৃতা দিয়েছেন প্রথম অধিবেশনের প্রথম দিনে, সেখানে অভ্যুত্থানের যৌক্তিকতা নিয়ে কথা বলেছেন, তিনি পক্ষে বলেছেন। আওয়ামী লীগের আমলে দেশ যে অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল সেই কথা তিনি বলেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে উনি যে বক্তৃতাটা দিয়েছেন, এইটি মন্ত্রিপরিষদের অনুমোদন হওয়ার পরে ভাষণটা দিয়েছেন। তারপরেও উনি যেহেতু নিজে বলেছেন, এটাকে সংসদে রাষ্ট্রপতির ভাষণ হিসেবেই এটি রেকর্ড থাকবে। তার মানে এখানে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা পাই। এক হচ্ছে রাষ্ট্রপতি প্রথম অধিবেশনের প্রথম দিনেই সংসদে যে ভাষণ দিলেন, কি বললেন, এটি আগামী দিনের রাজনীতি বুঝবার জন্য জরুরি। দ্বিতীয়, আজকে যে পদত্যাগপত্রটি তিনি দিলেন, এবং আপনি প্রশ্ন করছিলেন আগামী দিনের রাজনীতিতে এই পদত্যাগটি কি বার্তা বহন করবে। এখানে আমি একটু বলি যে যিনি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, ধরুন আগামী অধিবেশন যদি সেপ্টেম্বরে হয়, কিংবা ধরুন অগাস্টের শেষে যদি হয়, নিয়ম অনুযায়ী ওনার মেয়াদ হবে 5 বছর। আগামী জাতীয় নির্বাচন হবে যখন, ওই রাষ্ট্রপতি তখন পদে থাকবেন, এবং সেই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে
তারও অন্তত 6-7 মাস বিএনপির রাষ্ট্রপতি যিনি এবার নির্বাচিত হবেন তিনি থাকবেন। ধরা যাক আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলো না, অন্য কোনো দল জয়ী হলো, এই রাষ্ট্রপতি কিন্তু থাকবেন। ফলে এটি হচ্ছে এখন যারা ক্ষমতাসীন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে কে আগামী নির্বাচনকালে কে রাষ্ট্রপতির চেয়ারে থাকবেন এবং নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার গঠিত হবারও 6-7 মাস, যদি অঙ্কটা আমি এরকম ভুল না করে থাকি, ওই রাষ্ট্রপতি কিন্তু থাকবেন যদি দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, স্বাভাবিক থাকে। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু পয়েন্ট আউট করি। এখন শেখ হাসিনা দেশে ফিরবেন, খুব আলোচনায় আছে, রাজনীতিতে ডিসেম্বরে আসবেন তিনি ঘোষণা দিয়েছেন। অনেক ধরনের এটার ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদি আগামী রাজনৈতিক অবস্থা আরেকটু যদি জটিল হয়ে যায় তখন রাষ্ট্রপতির চেয়ারে কে, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপতির চেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের পতন হলো, শেখ হাসিনা সহ তার শীর্ষ নেতারা পালিয়ে গেলেন, তখন রাষ্ট্রপতির চেয়ারটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। কেননা রাষ্ট্রের সমস্ত আদেশ অধ্যাদেশ সবকিছু রাষ্ট্রপতির নামে জারি করতে হলো। যদি এই চেয়ারে কেউ না থাকতেন, অর্থাৎ রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন আওয়ামী লীগের লোক, কিন্তু সেই আওয়ামী লীগের লোককে দিয়েই কিন্তু সমস্ত কাজ করাতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ইভেন জুলাই জাতীয় সনদের যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেই ডকুমেন্টের উপরে পরবর্তীতে গণভোট হলো, সেই ডকুমেন্টটাও কিন্তু রাষ্ট্রপতির সাইনে হয়েছে। তার মানে রাষ্ট্রপতি পদটা আমরা দেখি স্বাভাবিক সময়ে খুব গুরুত্বপূর্ণ না, কারণ ওনাকে সব কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেই আলোকে রাষ্ট্রপতি পদটাকে অনেক সময় আমরা বলি আলংকরিক, কিন্তু যখন রাষ্ট্র সংকটের মধ্যে পড়ে, সাংবিধানিক জটিলতার মধ্যে পড়ে, রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি পদটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেটা আমরা অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে দেখেছি। এবং পুরো 1.5 বছর এবং তারপরে এই যে 5 মাস, প্রায় 2 বছর ধরে রাষ্ট্রপতি যে রোল প্লে করেছেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শাহাবুদ্দিন সাহেবের রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, একটা দেশের সংকটকালে তিনি যে রোল প্লে করেছেন, তিনি যে দায়িত্ব পালন করেছেন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিষয়টি যেহেতু চলেই এসছে, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রের শুরুর দিকে রাজনৈতিক কিছু বিষয় উল্লেখ করেছিলেন। কি ছিল তার চিঠিতে, সেগুলো যদি একটু আপনি আমাদের জানাতেন বিস্তারিতভাবে। হ্যাঁ, আমি একটু কোট করে বলি। উনি লিখেছেন যে 5 আগস্ট 2024 সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদে সাধারণ নির্বাচন আয়োজন করেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে তিনি বলেছেন যে যেহেতু সংবিধানে অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই, এখন পর্যন্ত নেই, যেটি বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, ফলে একটা যখন দেশ সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গেল, তখন সরকার কে চালাবে, দেশটা কে চালাবে, এই প্রশ্ন উত্থাপিত হলো। তখন সংবিধানের 106 অনুচ্ছেদে, আমি একটু সেই অনুচ্ছেদটা আপনাকে পড়ে শোনাই, সেখানে কি লেখা আছে। 106 একটু সময় নিচ্ছে। আচ্ছা, 106 বলা আছে, যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে মতামত জ্ঞাপন করতে পারবেন। তার মানে অন্তর্বর্তী সরকার কোন প্রক্রিয়া গঠিত হলো এটি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আওয়ামী লীগ যারা অভ্যুত্থানের ক্ষমতা, তারা কিন্তু প্রশ্ন তুলেছে যে এই সরকারটি অবৈধ, কিন্তু রাষ্ট্রপতি আজকের চিঠির মধ্য দিয়ে এটি খুবই পরিষ্কার হলো যে তিনি আপিল বিভাগের মতামত চেয়েছিলেন, আপিল বিভাগ মতামত দিয়েছে এবং তাদের মতামতের আলোকে অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে। সংবিধানে যদিও অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই, এখন পর্যন্ত নেই। ফলে এটি আমরা মনে করি আগামী দিনের রাজনীতিতে এই ইন্টারিম সরকার অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের বাস্তবতা বুঝবার জন্য এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যেটা বলছিলাম যে যদি কোনো না কোনো কারণে, ধরুন যে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শক্তি যারা পালিয়ে গেছে, যদি শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে আসতে চান, কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, তখন রাষ্ট্রে যদি বড় ধরনের সংকট তৈরি হয়, তখন কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে যিনি থাকবেন তাকে একটা বড় রোল প্লে করতে হবে। অর্থাৎ রাষ্ট্র যখন বড় ধরনের সংকটের মধ্যে পড়ে, রাষ্ট্রপতিকে তখন সাংবিধানিক তার অনেক ক্ষমতা, যেমন প্রতিরক্ষা বাহিনীর তিনি প্রধান, কিন্তু যদিও সমস্ত কাজ তিনি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন, তারপরেও এরকম ক্রাইসিস মোমেন্টে রাষ্ট্রপতির চেয়ারে যিনি থাকেন তাকে অনেক সময় নিউট্রাল ভূমিকা পালন করতে হয়।
জনাব শাহাবুদ্দিন যিনি আজকে এক ঘন্টা আগেও রাষ্ট্রপতি ছিলেন, তিনি আওয়ামী লীগের আমলে নির্বাচিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের পতনের পরে 2 বছর কিন্তু দায়িত্ব পালন করলেন, এবং তার আমলে যতগুলো অধ্যাদেশ জারি হয়েছে, এত অধ্যাদেশ বাংলাদেশের হিস্ট্রিতে কখনোই হয় নাই। এবং আমার যেটা মনে হয় যে ধরেন এখন বাংলাদেশের রাজনীতিতে যে আলোচনাটি এখন আসবে সামনে, যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার আগামী সংসদ অধিবেশনের প্রথম দিন পর্যন্ত নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন, তারপরে পরবর্তী প্রসেস হিসেবে নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেইখানে হয়তো অনেক আলোচনা আছে যে কে হচ্ছেন, কে হবেন, নানা রকমের গুঞ্জন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অলরেডি দেখেছি, এবং কারো কারো নামও আমরা জানছি যে আসলে কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। কোনো একটা ধরুন যে সাধারণত যেটা হয়, দলের সিনিয়র নেতা, এবং আমরা জানি যে বিএনপি নির্বাচনের পরপরই কিন্তু কয়েকটি নাম সামনে আসছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, এরকম 3-4টি নাম এসেছিল। কিন্তু আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই এমন একজন লোকের নাম এসছে যিনি আমলা, নাসিমুল গনি, যিনি মন্ত্রিপরিষদ সচিব, তার নামও এসছে। তো ফলে এটি খুব এখন পরিষ্কার বোঝা যাবে না এখন পর্যন্ত যে আসলে কে হচ্ছেন। আমার যেটা ধারণা যে পলিটিক্যাল কোনো ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হবেন, কোনো একজন সিনিয়র সিটিজেন দলের মধ্য থেকে হতে পারেন। যেমন বিএনপির কিন্তু নির্দলীয় লোককে রাষ্ট্রপতি করার এক্সাম্পল বিএনপির কিন্তু আছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, যার অধীনে 111-এর আগ মুহূর্তে তিনি প্রেসিডেন্ট ছিলেন। ফলে এমনও হতে পারে যে বিএনপির বাইরে কোনো একজন শিক্ষক কিংবা সর্বজন শ্রদ্ধেয় কোনো মানুষ তিনিও হতে পারেন। এটি আগামী দিনের রাজনীতিতে একটা বড় আলোচনার ব্যাপার হবে যে কে রাষ্ট্রপতি হবেন। তবে আমি একটু আমার প্রেডিকশনটা বলি, যে সম্ভবত যিনি এখন স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কন্টিনিউ করবেন, এমনও হতে পারে যে উনি হয়তো রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, হয়তো বিএনপি তাকেই রাষ্ট্রপতির চেয়ারই হয়তো কন্টিনিউ করবে, তখন হয়তো নতুন স্পিকার কেউ একজন আসবেন। ফলে আগামী দিনের রাজনীতিতে এটি খুব বড় আলোচনার জায়গা জুড়ে অনেক সময় আগামী প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত এই গুঞ্জন থাকবে। সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন যে আরও অনেক নাম যুক্ত হবে, কোনো নারীর নাম যুক্ত হবে, যে উনি হয়তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বাংলাদেশে কোনো নারী রাষ্ট্রপতি কিন্তু আমাদের এখনো হয় না। আমরা একবার শিরিন শারমিন চৌধুরীর কথা শুনছিলাম, তিনি রাষ্ট্রপতি হবেন। তো এবছর হয়তো আগামী এই রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত নতুন আরও অনেক নাম হয়তো যুক্ত হবে। তো আমরা দেখব যে আগামী দিনের রাজনীতি সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো নতুন মুখ আমরা দেখব, অনেক আলোচনা হবে। ফলে আমাদের ওয়েট করতে হবে যে এই রাষ্ট্রপতির নিয়োগের আগ পর্যন্ত দেশের রাজনীতিতে অন্য কোনো ঘটনা ঘটে কিনা। আমিন, এই যে পদত্যাগপত্রটি আজকে তিনি দিলেন, আপনি কি মনে করছেন যে এটি আসলে সরকারের দিক থেকে লিখিত হয়ে এসছে, মানে তাকে আসলে পদত্যাগপত্রটি দেয়ানো হয়েছে, এইরকম বিষয় কি চলে আসছে কিনা? এটি খুবই জটিল প্রশ্ন, এটির উত্তর দেয়া কঠিন। মানে হাইপোথেটিক্যালি অনেক কিছু বলা যায়। ধরুন আমি একটু আগে বলেছিলাম যে এটি রাষ্ট্রপতি বলেছেন, উনি চিঠিতে লিখেছেন যে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কিন্তু একটা ইঙ্গিত কিন্তু উনি দিয়েছিলেন ডিসেম্বরে রয়টার্সের ইন্টারভিউতে, যে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে অপমানিত বোধ করছেন। ফলে তিনি মধ্যবর্তী সময়, অর্থাৎ ওনার মেয়াদ আছে, কিন্তু মেয়াদ ছিল এপ্রিলের 28 এপ্রিল পর্যন্ত, 5 বছর মেয়াদ যেহেতু, কিন্তু মধ্যবর্তী সময় হয় এই সময়টাই। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি ওই সময় লিখেছিলেন অসম্মানিত বোধ করছেন বলে উনি ছেড়ে দেবেন। কিন্তু বিএনপি সরকার গঠন করবার পরে কিন্তু অসম্মানজনক কোনো ঘটনা তার সঙ্গে ঘটে নাই, একটা কেস ছাড়া। সেটি হলো বিরোধী দলের তরফ থেকে যেটি হয়েছে, সংসদ অধিবেশনের প্রথম দিনেই তিনি নিয়ম অনুযায়ী সংসদে যেদিন ভাষণ দিলেন, ওনার ভাষণ প্রত্যাখ্যান করলো জামায়াত এনসিপি, এবং তারা সংসদে লাল কার্ড দেখালো এবং ওয়াকআউট করে বেরিয়ে গেল। এবং তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন কিন্তু এনসিপি এবং জামায়াতের নেতারা, সংসদ সদস্যরা মানে হইচই করছিলেন, এবং এটি খুবই একটা খারাপ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয় সংসদের বাংলাদেশের প্র্যাকটিসে। ওনারা বেরিয়ে যান। এটিকে যদি রাষ্ট্রপতি অসম্মান হিসেবে ধরেন, এর বাইরে বিএনপি কিন্তু বা বিএনপি সরকার কিন্তু রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি অসম্মানিত হন, অপমানিত হন, এরকম কোনো ঘটনা কিন্তু গত 5 মাসে আমরা দেখিনি। তাহলে এখন তিনি সামনে এনেছেন তার শারীরিক অসুস্থতা। তো আপনি যে প্রশ্নটা করলেন যে এই চিঠিটি সরকার কর্তৃক লিখিত কিনা, এটি বলা কঠিন। কিন্তু আমরা যেটা বুঝি, ধারণা থেকে বুঝি যে তিনি আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ কোনো না কোনো কারণে, কোনো না কোনো ইস্যু নিয়ে সরকারের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটি আমরা বুঝি ওনার তড়িঘড়ি এই পদত্যাগ
কেননা উনি পদত্যাগ করলে আরও 1 সপ্তাহ সময় নিয়ে ধীরে সুস্থে শারীরিক অসুস্থতাই যদি হয় সেটি আরও 1 সপ্তাহ পরেও হতে পারত, কিংবা আরও 1 সপ্তাহ আগেও হতে পারতো। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যখন গুঞ্জনটা দেখলাম যে লন্ডনে শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপ, উনি পদত্যাগ করছেন, তারপরে পরিস্থিতিগুলো খুব দ্রুত। গতকাল আপনি খেয়াল আছে যে সারাদিন ব্যাপী কিন্তু এটা সারা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া খুব হইচই সারাদিন ব্যাপী যে উনি পদত্যাগ করবেন, আজকে করবেন, কালকে করবেন। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে রাতের মধ্যে আমরা সংবাদ পেলাম যে স্পিকার থাইল্যান্ডে ছিলেন চিকিৎসার জন্য, উনি সফর সংক্ষিপ্ত করে দেশে এলেন। তার মানে স্পিকারের সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসা, আজকে বিকেলেই আবার পদত্যাগ, পুরো প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের তাড়াহুড়া আছে। তার মানে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্ট যদি পদত্যাগ করতেন এই তাড়াহুড়াটা হতো না। তার মানে এখানে কোনো একটা অন্য পলিটিক্স আছে, যেইটা আমরা খুব পরিষ্কার বুঝি যে সরকারের সঙ্গে তার যেই সম্পর্কটা বা যেই স্বস্তির সম্পর্কটি গত 5 মাস ধরে ছিল সেটি এখন নেই। এবং ইন্টারিমের আমলে 1.5 বছরে তাকে সরানোর জন্য যে দাবি দেওয়া হয়েছে, আন্দোলন হয়েছে, বঙ্গভবন ঘেরাও হয়েছে, তখনও ওনার পক্ষে বিএনপি যেভাবে দাঁড়িয়েছিল সেই অবস্থানে বিএনপি এখন আর নেই। তার মানে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটি টেলিফোন আলাপ হোক কিংবা অন্য কোনো ঘটনা হোক। অর্থাৎ এই চিঠিটি রাষ্ট্রপতি স্ব-ইচ্ছায় আনন্দের সাথে লিখেছেন, এটি ভাববার কোনো কারণ নেই। তিনি আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটি বলাই সঙ্গতটা আমার মনে হয়।